অবশ্যই করবে না, বরং উল্টো মায়াকে ধমকাবে আর বলবে হৃদের সাথে মায়ার কি এমন শত্রুতা চলছে যার জন্য হৃদ খানের মতো লোক নিজে মায়াকে জেনে বুঝে এতটা আঘাত করলো। এখানে মায়া নিজেই জানে না হৃদ খানের সাথে আসলে মায়ার কি নিয়ে এত শত্রুতামি। যেটা না জানে সেটা বলবে কিভাবে? মায়া তো শুধু জানে হৃদ খান শুরু থেকেই মায়াকে পছন্দ করে না। তাদের দেখা হলেই শুধু অকারণে মায়াকে অপমান করে, বারবার করে, যার জন্য মায়া খুব আত্মসম্মানে লাগে। এই জন্য মায়া হৃদ খানকে একদমই পছন্দ করে না। মায়ের অপছন্দের লিস্টে সর্বপ্রথম হৃদ খানই আছে। দীর্ঘ মনস্তাত্ত্বিক চিন্তার মধ্যেই ধীর হাতে মাথায় হিজাব বাঁধল মায়া। কলেজ ব্যাগে বই গুছিয়ে নিতে নিতে ততক্ষণে জুইও মায়ার টিফিন বক্স গুছিয়ে মায়াকে নিয়ে ছুটল সদর দরজা দিয়ে বাইরে। বাহির থেকে দরজায় তালা ঝুলিয়ে সিঁড়ি বেয়ে নামলো 4 তলা থেকে নিচে। রাস্তায় যেতে যেতে দুইজনই নেমে ঘেমে একাকার। বিরক্তি চাপিয়ে রিকশার জন্য অপেক্ষা করলো অনেকক্ষণ। তারপরও একটা গাড়ির হদিশ পেল না। একটা সময় বিরক্তি নিয়েই বাধ্য হয়ে দুজন হাঁটা ধরল কলেজের উদ্দেশ্যে। আজ অনেকটাই লেট হয়ে গেছে দুজনের। এর মধ্যে ক্লাস টাইম ওভার হতে চলল, তাই প্রথম ঘন্টা না পেলেও দ্বিতীয় ঘন্টা ধরা যায়। এদিকে টনটনে কোমরের ব্যথা নিয়েও মায়া পা খুঁড়িয়ে পাক্কা 20 মিনিট হাঁটার পর যখন কোনো গাড়ির দেখা পেল না, তখন বিরক্তিতে কপাল কুঁচকায় জুই। অসুস্থ মায়াকে নিয়ে হাঁটতে ওর সমস্যা হচ্ছিল বেশ। জুই হাঁটতে হাঁটতে বিরক্তির চোখে রাস্তায় এপাশ ওপাশ দুপাশে মাথা নাড়িয়ে দেখে নিয়ে তিক্ততা প্রকাশ করে বলল, বালের গাড়ি, বিপদের সময় একটা গাড়িও পাওয়া যায় না। অন্য সময় হলে আপা যাবেন বলে লাইন ধরে দাঁড়িয়ে থাকে, অথচ আজ দেখো একটা গাড়িরও খবর নাই। দৌড়বাল, ভালোই লাগে না। জুইয়ের কথায় ফুটপাত থেকে দৃষ্টি সরিয়ে জুইয়ের উপর রাখল মায়া। কপালের ভ্রুজোড়া হালকা উঁচিয়ে আর চোখে বেশ কৌতূহল, বেশ আগ্রহ নিয়ে মায়া প্রশ্ন করে জুইকে, বল কি? বাল মানে জানোস না? না। মজা লস আমার সাথে? না। দেখ রিক্তা, মেজাজ খারাপ করবি না। এমনি রাগ উঠতেছে, বালের একটা গাড়িও পাচ্ছি না, তার উপর আবার তোর কোমরে ব্যথা। আচ্ছা, তোর কি বেশি কষ্ট হচ্ছে হাঁটতে? জুইয়ের চিন্তিত চেহারা দেখে মায়া মিনমিন করে ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকায়। সত্যি বলতে ওর কোমর টনটন করছে গাঢ় ব্যথায়। হাঁটতে কষ্ট হচ্ছে, কিন্তু উপায় না পেয়ে চুপ করে রয়েছে শুধু। এতক্ষণে বাসায় থাকলে নিশ্চিত মায়া চিল্লাচিল্লি করে কাঁদত। খালি রাস্তায় জুইকে বিপদে ফেলতে চাইছে না বলেই চুপ করে থাকা। কিন্তু জুই যেন মায়ার ব্যথাতুর লাল মুখটা দেখে ঠাউর করতে পারল মায়ার মনের অবস্থাটা। তারপরও নিরুপায় জুই। কোথাও কোনো গাড়ির হদিশ নেই, জনমানবহীন নির্জন রাস্তা। তার চেয়ে বেশি আশ্চর্যজনক হলো সকাল সকাল পাবলিক রাস্তা খালি দেখে। যে রাস্তায় সর্বক্ষণ গাড়ি ভিড় লেগেই থাকে, সেই রাস্তায় হুট করে নিস্তব্ধ দেখে খানিকটা সন্দেহ হলো জুয়ের। রাস্তাঘাটে হরতাল চলছে কিনা এই বিষয়ে খানিকটা নিশ্চিত হতে তীক্ষ্ণ দৃষ্টিতে আশেপাশে তাকালো। হঠাৎই তক্ষুনি কানে আসলো কারোর হাঁক ছেড়ে ডাকার শব্দ। জুই মায়া দুইজনই চমকালো। ডাকের উৎস ধরে পেছনে ঘুরতেই দেখলো সিনিয়র ভাই রিফাত ডাকছে রাস্তার ওপাশ থেকে হাত নেড়ে ওদের। পরিচিত মুখ হওয়ায় দুজনই থমকালো। মায়া খানিকটা ইতস্তত বোধ করে জুইয়ের শরীর ঘেঁষে দাঁড়াতেই চোখ উঁচিয়ে তাকালো জুই। মায়ার দ্বিধার কারণটি বুঝে চোখের ইশারায় আশ্বস্ত করল সে আছে বলে। রিফাত ততক্ষণে ওদের মুখোমুখি হতে হতে মায়ার দিকে প্রেমময় দৃষ্টি ফেলতে ফেলতে জুইয়ের উদ্দেশ্যে বলল, কি ব্যাপার, তোমরা এতদিন কলেজে যাওনি কেন? শুনলাম মায়া নাকি সেদিন আঘাত পেয়েছিল হৃদ ভাইয়ের ছেলেদের হাতে। আমি বাড়ি ছিলাম না, ঢাকায় ছিলাম। খবরটা পেয়ে ছুটে এসেছিলাম পরদিন, কিন্তু তোমাদের দেখতে পাইনি 3 দিন। এখন ভালো আছো মায়া? রিফাতের অনবরত কথায় সুন্দর হাসে জুই। ছেলেটির চোখে মুখে ভাসে মায়ার জন্য ভালোবাসা। জুই সেটা বুঝতে পারে, তাই রিফাতের প্রশ্নে মায়া জড়তায় পড়লেও জুই অত্যন্ত আন্তরিকতার সাথে উত্তর দিয়ে বলে,
জি ভাইয়া, এখন ভালো আছে ও। গত 3 দিনে একদম ফিট অ্যান্ড ফাইন হয়ে গেছে। এজন্যই তো কলেজে যাচ্ছে, দেখছেন না? জুঁইয়ের কথায় কপালের চিন্তিত ভাঁজ শিথিল হয় রিফাতের। মায়ার জড়তার মুখটার দিকে আরও একবার চোখ বুলিয়ে জুঁইয়ের দিকে তাকালো আর বলল, তোমরা আজ এই রাস্তা দিয়ে কলেজে যাচ্ছ কেন? এই রাস্তা তো বন্ধ। সামনে যে রাজনৈতিক সংগঠন হচ্ছে জানো না? দীর্ঘ সময়ের মাথায় ঘুরতে থাকা ফাঁকা রাস্তার রহস্য উন্মোচন হলো রিফাতের কথায়। অনেকটা পথ হাঁটার বিরক্তিটা আবারও চেহারায় দেখা গেল। জুঁই বিরক্তি নিয়েই বলল, জানি না বলেই তো এসেছি। এখন কি করব বলুন? এত দূর হেঁটে এসে আবার বাসায় ফিরে যাব? সামনেই তো আমাদের কলেজটা। কোনোভাবে কি যাওয়া যাবে না? নাকি সমস্যা হবে কোনো? চিন্তিত ভঙ্গিতে বলল রিফাত। সঠিক বলতে পারছি না, পুরো রাস্তা ব্লক। আচ্ছা চলো, দেখি সামনে গিয়ে কি কি হয়। যদি কেউ বাধা দেয় তাহলে দেখা যাবে। আসো আমার সাথে। রিফাতের সঙ্গে যাওয়ার বিষয়ে মন্ত মায়া এবার নড়ে চড়ে দাঁড়ালো। হালকা দ্বিধায় পড়ে বলল, আপনিও যাবেন আমাদের সাথে? মায়ার কথায় পূর্ণ দৃষ্টিতে মায়ার দিকে তাকালো রিফাত। অত্যন্ত নরম গলায় বলল, হ্যাঁ, কেন কোনো সমস্যা? মুখে উত্তর করল না মায়া, শুধু দ্বিধার মাথা নাড়িয়ে না বলল। মায়ার উত্তরে মুচকি হাসল রিফাত। একত্রে তিনজন হাঁটা ধরলে রিফাতের চোখে বাজল মায়ার পা খুঁড়িয়ে হাঁটার বিষয়টি। বুঝতে পারল এটা সেদিনের দুর্ঘটনার ফলে। প্রেমিক পুরুষের মনটা হঠাৎ মোচড় দিয়ে উঠে ব্যথায়। মায়ার পাশাপাশি হেঁটে অসুস্থতার কথাও জিজ্ঞাসা করল বেশ করে। ইতস্তত মায়া শুধু হুম হ্যাঁ উত্তর করল, জুঁইয়ের একটা হাত চেপে ধরে রেখে। মায়ার সামান্য সহানুভূতিতে যেন রিফাতের মনে বিশাল প্রশান্তির অনুভব হলো। সেই জন্য ঠোঁটে গাঢ় হাসি টেনে বাকিটা রাস্তা মায়ার পাশাপাশি হাঁটল রিফাত। কিন্তু কলেজ গেটের কাছাকাছি আসতেই বাধার সম্মুখীন হলো তিনজন। বিপুল জনগণের ভিড়ে কলেজ যাওয়ার রাস্তা খুঁজে পেল না। অসংখ্য মানুষের গমগমে পরিবেশ। পুলিশ প্রশাসন, সাধারণ জনগণ থেকে শুরু করে মন্ত্রী মহোদয় নেহাল খানও সেখানে উপস্থিত ছিল। বাবার সঙ্গ দিয়ে হৃদ দাঁড়িয়ে শুভ্র সাদা পাঞ্জাবিতে। ঘামন্ত মুখশ্রী লাল হয়ে আছে অতিষ্ঠে গরমে। তারপরও গম্ভীর মুখে দাঁড়িয়ে বাপদাদার পাশে। হৃদের পিছনে আরও অনেক নেতাকর্মী দাঁড়িয়ে। সবাই কী নিয়ে এত বড় সংগঠনের আয়োজন করলো জানা নেই মায়ার। তবে চারপাশে উত্তেজিত পরিবেশ দেখে মনে হচ্ছে এটা কোনো সাধারণ সমাবেশ নয়। হই হুল্লোড় এই উত্তেজিত পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পুলিশ বাহিনী থেকে শুরু করে ছাত্রলীগের ছেলেরা পর্যন্ত সেই সম্মেলনে পাহারা দাঁড়িয়ে। অসংখ্য মানুষের ভিড়ে পুরো রাস্তা ব্লক করে ভিড় লেগে আছে। পুলিশ জিপ থেকে শুরু করে অসংখ্য বাইক, কার, ট্রাক, সিএনজি আর অটোরিকশা। মায়ারা সেই সমাবেশের সামনেই আটকা পড়ল। রিফাত এগিয়ে গিয়ে পরিচিত কয়েকজন ছেলেদের সাথে কথা বলল যাতে মায়াদের যাওয়ার রাস্তা করে দেয়, বাধা না করে। সম্মতি পেয়ে রিফাত মায়াদের নিয়ে রাস্তার পাশ ঘেঁষে চলল কলেজের উদ্দেশ্যে। অসংখ্য মানুষের ভিড় হওয়ায় রিফাত সেফটির জন্য জুঁই আর মায়ার হাত চেপে ধরল নিজের দুহাতে। কিন্তু কয়েক কদম যেতেই ফের আটকে পড়ল পুলিশের কাছে। জুঁই মায়া তখনও ভয়ে সিটিয়ে দাঁড়িয়ে রিফাতের হাত ধরে। ভয়ার্ত মায়া যখন ভয়ে আড়ষ্ট হয়ে চারপাশে ভীতু চোখ ঘোরাচ্ছিল, তখনই চোখাচোখি হলো মঞ্চে দাঁড়িয়ে থাকা হৃদের তীক্ষ্ণ দৃষ্টির সাথে। ভয়ার্ত মায়া আরও ভয়ার্ত হলো। ফের হৃদের সাথে মুখোমুখি হবে কালক্ষণে ভাবিনি। তাই ভয়ার্ত মায়া হৃদের তীক্ষ্ণ দৃষ্টির আড়াল হতেই তৎক্ষণাৎ রিফাতের পিছনে লুকিয়ে পড়ল নিজেকে আড়াল করে। মায়ার হঠাৎ কাণ্ডে গম্ভীর হৃদকে আরও গম্ভীর দেখালো। তার কুঞ্চিত ললাটের ভাঁজ আরও গাঢ় হলো। ঘাড় ঘুরিয়ে তাকালো আসিফের দিকে। চোখের ইশারায় কিছু একটা বলতেই তৎক্ষণাৎ মঞ্চ ছাড়ল আসিফ। দ্রুত পথে এগিয়ে আসলো মায়াদের কাছে। পুলিশের সাথে কথা বলে মায়াদের যাওয়ার রাস্তা করে দিল এবং নিজ দায়িত্ব নিয়ে কলেজ গেট পর্যন্ত এগিয়ে দিল। মায়া বা হৃদ
কেউ আর কারোর দিকে তাকালো না, যার যার মতোই রইল। কিন্তু যখন মায়া কলেজ গেট পার হয়ে ভিতরে প্রবেশ করলো, তখনই পিছন ডাকলো আসিফ। মায়া পিছন ঘুরতেই অত্যন্ত বিনীত সহিত আসিফ একটা গোল প্যাকেট এগিয়ে দিতে দিতে বলল,